ডিমের বাজারে অস্থিরতা, সপ্তাহে ডজনে দাম বেড়েছে ৩০ টাকা। মুরগির বাচ্চা আর খাবারের দাম নিয়ন্ত্রণের পাশাপাশি সুষ্ঠু নীতিমালা চান খামারিরা। নিষেধাজ্ঞা পাল্টা নিষেধাজ্ঞা না থাকলে দেশ আরও এগিয়ে যেত, অর্থনীতি সমিতির সম্মেলনে বললেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অর্থনৈতিক দুরবস্থার জন্য বিশ্ব পরিস্থিতিকে দায়ী করা অযৌক্তিক মন্তব্য মঈন খানের। বললেন, কিছু ব্যক্তি লুটপাট ও টাকা পাচারের কারণে দেশে অর্থনীতি ধ্বংসের পথে। র্যাবের নিষেধাজ্ঞা প্রত্যাহার করছে না যুক্তরাষ্ট্র। এই ইস্যুতে মার্কিন প্রশাসনের কাজ করার তথ্য সঠিক নয়, দাবি স্টেট ডিপার্টমেন্টের। বিআরবি কেবল সংবাদ শিরোনাম দেখছিলেন, এবার বিস্তারিত সংবাদ। ডিম আর মুরগির রেকর্ড পরিমাণ দামের পরেও এ শিল্প থেকে ঝরে পড়ছেন অনেক খামারি। এজন্য মধ্যস্বত্বভোগীকেই দায়ী করছেন প্রান্তিক খামারিরা। একই সাথে বিরূপ আবহাওয়া ও ফিড ও বাচ্চার দাম বৃদ্ধির অভিযোগ আছে তাদের। বাজার সমন্বয় না করলে দাম কমার কোনো সম্ভাবনা দেখছেন না ব্রিডার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের সভাপতি। দাম নিয়ন্ত্রণে এবং প্রান্তিক খামারি বাঁচাতে পোল্ট্রি নীতিমালা করার পরামর্শ তার। মামুন আবদুল্লাহ রিপোর্টে বিস্তারিত। রাজধানীর অদূরে সোনারগাঁও উপজেলার আওলাদ হোসেন পোল্ট্রি শিল্পের সাথে আছেন দীর্ঘ ২০ বছর, কিন্তু এ খাতে এমন অস্থিরতা দেখেননি আগে কখনো। খাদ্যের দামের সঙ্গে তীব্র গরম যোগ হওয়ায় মরার উপর খাড়ার ঘা অবস্থা তার। ডিলারদের কাছে ৯ থেকে ১০ টাকা প্রতি পিস ডিম বিক্রি করেও লোকসান গুনতে হচ্ছে বলে অভিযোগ তার মতো আরেক প্রান্তিক খামারি শাহ আলমের। মেডিসিন খরচ বেশি, খাবারের দাম বেশি, বাচ্চার দাম বেশি, সব মিলায় খরচ বেশি করার পর আমরা লোকসান খাইতেছি বললেই একটু অফ রাখছি যে দেখি পরিস্থিতি কি হয়। সরকারি একটা দাম নির্ধারণ করে দিয়েছিল, শুনছিলাম যে সাদা ডিম 10.5 টাকা, লাল ডিম 11 টাকা, কিন্তু আমরা এই রেটটা পাই নাই কখনো, যার জন্য এখন আমাদের এমন হইতে পারে ব্যবসা বন্ধ হয়ে যেতে পারে। এবার চোখ ফেরানো যাক রাজধানীর কারওয়ান বাজারে। একই ডিম কয়েক হাত ঘুরে দাম বেড়ে হয়েছে প্রতি পিস 11 টাকা 75 পয়সা, যা খুচরা বাজারে কিনতে গুনতে হবে 12 টাকা 50 পয়সা, অর্থাৎ প্রতি ডজন 150 থেকে 155 টাকা। খাওয়ার কোনো কায়দা নাই, আমাদের তো আয় বাড়ে নাই, সব জিনিসের দাম বেশি, কি করে চলবো? আগে ছিল 100 টাকা 120 টাকা, অনেক 130 টাকা 140 টাকা, মানে ডিম উৎপাদন কমছে, যার জন্য ডিমের দাম বাড়ছে। এক সপ্তাহ আগেও যেখানে 1 ডজন ডিম কেনা যেত 120 টাকায়, সেখানে 30 টাকা বাড়ার পরেও কেন প্রান্তিক খামারিরা অসন্তুষ্ট, এর কিছুটা উত্তর পাওয়া গেল ব্রিডার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের সভাপতির কাছে। একজন খামারি সারা বছর কষ্ট করে খামার করে, বিল্ডিং করে, ঘর করে, জায়গা কিনে, ছোট্ট একটা বাচ্চা এনে তারপরে সে 6 মাস পালার পরে সে ডিম পায়। এত লম্বা একটা সময় কাজ করার পরে, এত রিস্কি একটা কাজ করার পরে তার মার্জিন হলো সে আপনার 5%। আর একজন পাইকার যে ওদের থেকে কিনে, খামার থেকে কিনে, তারা কিন্তু একদিনের ইনভেস্টমেন্টে কোনো রিস্ক না নিয়ে তার প্রফিট কিন্তু 10%। এরপর আবার রিটেল যারা, তারা 10%। তাহলে দেখেন এই যে অসামঞ্জস্যতা, বাজার ব্যবস্থাপনার যেই সমস্যা, এই সমস্যার জন্য কিন্তু ভোক্তা পর্যায়ে কিন্তু পণ্যের দামটা, বিশেষ করে ডিম মুরগির দামটা কিন্তু বেড়ে যায়। দেশে প্রতিদিন 4 কোটি ডিমের চাহিদার বিপরীতে উৎপাদন হয় 4.5 কোটি, যার প্রায় 80%ই উৎপাদন করছে প্রান্তিক খামারিরা। মামুন আবদুল্লাহ, বাংলা ভিশন, ঢাকা। শত প্রতিকূলতার মধ্যেও মনোবল শক্ত রেখে দেশে অর্থনীতিকে গড়ে তুলতে সম্মিলিত প্রচেষ্টার উপর গুরুত্ব আরোপ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বলেন, নিষেধাজ্ঞা পাল্টা নিষেধাজ্ঞা না থাকলে দেশ আরও এগিয়ে যেত। গতকাল বাংলাদেশ অর্থনীতি সমিতির সম্মেলনে প্রধানমন্ত্রী এসব কথা বলেন। রকুনুজ্জামানের প্রতিবেদন। জাতীয় সঙ্গীতের মধ্য দিয়ে রাজধানীর রমনায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে শুরু হয় অর্থনীতি সমিতির 22তম দ্বিবার্ষিক সম্মেলন। সম্মেলনে প্রধান অতিথি প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, শূন্য হাতে যাত্রা শুরু করেও জাতির পিতা যুদ্ধবিধ্বস্ত দেশকে এগিয়ে নিয়েছেন। 75-এর পর মানুষের মাথাপিছু আয় কমেছে। সে সময়ের অপপ্রচারকারীরা ক্ষমতায় এসে মানুষের ভাগ্য উন্নয়নে কিছু করেনি কেন, সে প্রশ্নও তোলেন শেখ হাসিনা। আমার প্রশ্ন ছিল, যারা এত বদনাম করলো, এত সমালোচনা করলো, তারা কোথায়? তারা বাসুদেবের প্রশ্ন নেয় না? বাসুদেবের অবসর হতেন। আমার বাবার রক্ত নিয়েও বাসুদেবের জীবনের পরিবর্তন কেন আসছে না, সেটাই আমার প্রশ্ন ছিল।
প্রধানমন্ত্রী বলেন, গণতন্ত্র এবং গণতান্ত্রিক ধারা ও বলিষ্ঠ নেতৃত্ব ছাড়া দেশের উন্নয়ন সম্ভব নয়। ৭৫-এর পর ক্ষমতা দখলকারীরা দেশ ও দেশের মানুষের জন্য কাজ না করে ভোগেই ব্যস্ত ছিল বলেও অভিযোগ করেন প্রধানমন্ত্রী। এই কালচারটা কিন্তু কিছু এলিট তৈরি করা, তাদের কিছু সুযোগ দিয়ে দেওয়া, তারা জানতো যে লোকদেরকে সব দিতে হবে, এই আঘাত তো মাপ হয়ে যাবে। এই যে চিন্তাটা, চিন্তার যে গৌণতা, এটাই আমাদের দেশকে ধ্বংসের দিকে নিয়ে যায়। আমরা আসার পরে সেই জায়গাটিতে আস্তে 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 মানুষের সঙ্গে আনতে চেষ্টা করে যাচ্ছি এবং অনেকটাই আমরা সফলতা হয়েছি। করোনা মোকাবেলায় মূল্যস্ফীতি কমিয়ে দেশের অর্থনীতিকে শক্ত অবস্থানে ধরে রাখতে সক্ষম হলেও যুদ্ধ, নিষেধাজ্ঞা, পাল্টা নিষেধাজ্ঞার কারণে অর্থনীতিতে ধাক্কা এসেছে বলে জানান প্রধানমন্ত্রী। উৎপাদন বাড়িয়ে এই সংকট কাটিয়ে ওঠার কথাও জানান সরকার প্রধান। সেখানে বাজারে যে ডলারের দাম বেড়ে গেল, প্রত্যেকটা জিনিসের দাম বেড়ে গেল, আমাদের খরচ বেড়ে গেল, ঋণের সুদ বেশি নিতে হচ্ছে, সব দিক থেকে একটা পর্যন্ত চাপ। বাসগুলি পুড়িয়ে দেয়, ট্রেনগুলি পুড়িয়ে দেয়, রেলগাড়ি পুড়িয়ে দেয়, মানুষ পুড়িয়ে মারে। এইগুলো তো আমাদের সামাল দিতে হবে। একদিকে এই দুর্যোগ, আবার দিকে আন্তর্জাতিক চাপ, সব কিছু মিলেই কিন্তু আরো এগিয়ে যাচ্ছে। ইতিমধ্যে আমরা সরকারকে বাজেট দেবো, ইনশাল্লাহ বাজেট আমরা ঠিক মতো দিতে পারবো এবং বাজেট আমরা বাস্তবায়নও করবো। তবে আমরা যেহেতু যুদ্ধ এবং স্যাংশনের কিছুটা সাধন করতে গিয়েছি, এই কিছুটা সাধনের ফলাফল হচ্ছে হয়তো আমাদের জিডিপি যেটা আগে গতবার কিছু কম করি, কিন্তু সেটাও আমরা পরবর্তীতে উত্তরণ ঘটাতে পারবো সেই বিশ্বাস আছে। বাংলাদেশ কখনো আর কারো কাছে করুণা ভিক্ষা করে নয়, মর্যাদার সঙ্গে মাথা উঁচু করে চলবে। সেই ব্রত নিয়েই সরকার কাজ করে যাচ্ছে বলেও জানান প্রধানমন্ত্রী। করুণার কথা হবে না, ভিক্ষা চেয়ে চলবে না। রুকুনুজ্জামান, বাংলা ভিশন, ঢাকা। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন সেতু মন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, মির্জা ফখরুলরা ২৮ অক্টোবর পালিয়ে গিয়ে এখন আওয়ামী লীগকে আক্রমণ করছেন। দেশি বিদেশি কোনো শক্তি নয়, সরকারকে নিয়ন্ত্রণ করে দেশের জনগণ। রিপোর্ট ইমুল কায়েসের। প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে আলোচনা সভায় আওয়ামী লীগ নেতাদের অভিযোগ, জিয়াউর রহমান নানা রকম বাধা বিপত্তি ও ষড়যন্ত্র করলেও ১৯৮১ সালের ১৭ মে দেশে ফিরে আসেন শেখ হাসিনা। তারা বলেন, শেখ হাসিনার প্রত্যাবর্তনের মধ্য দিয়ে গণতন্ত্র এবং মুক্তিযুদ্ধের চেতনা পুনরুজ্জীবিত হয়। প্রধান অতিথির বক্তব্যে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, জিয়াউর রহমানের আমলে আওয়ামী লীগের হাজার হাজার নেতাকর্মীকে কারাবন্দী করা হয়েছিল, হত্যা করা হয়েছিল। তাই বিএনপির মুখে বন্দী মুক্তির কথা মানায় না। ২৮ অক্টোবর পালিয়ে গিয়ে এখন বেসামাল হয়ে প্রতিনিয়ত আওয়ামী লীগকে আক্রমণ করছে, বন্দি মুক্তির কথা বলে লজ্জা করে না? জিয়াউর রহমান, আওয়ামী লীগ সহ অন্যান্য দলের ৬৫,০০০ নেতা কর্মীকে জেলে রেখেছে। আপনাদের কতজন জেলে আছে? দলীয় শৃঙ্খলা উপেক্ষা করে যারা বিশৃঙ্খলা তৈরি করবেন তাদের শাস্তির আওতায় আনার হুঁশিয়ারি দেন ওবায়দুল কাদের। মনে করেছেন চুপচাপ আছে, কেউ শাস্তি পাচ্ছে না, কেন পাবে? গত নির্বাচনে ৭৫ জন এমপি নমিনেশন পায়নি, এটাও শাস্তি। দল করলে দলের শৃঙ্খলা মেনে চলবে, ঘরের ভিতর ঘর করবেন না, মশারির মধ্যে মশারি কাটাবেন না। শেখ হাসিনা শাস্তি দেওয়ার কায়দা একটু ভিন্ন। যারা বুঝেছেন, পেয়েছেন সে শাস্তি, তারা ঠিকই বুঝেছে, যারা পাননি তাদের স্মরণ করিয়ে দিচ্ছে। তিনি বলেন, শেখ হাসিনা মৃত্যুর হুমকিকে পরোয়া করেন না, পরোয়া করেন বাংলাদেশের জনগণকে। তিনি পরোয়া করেন বাংলাদেশের জনগণকে। ইমরুল কায়েস, বাংলা ভিশন, ঢাকা। বাংলাদেশ অর্থনৈতিক দুরবস্থার সাথে বিশ্ব পরিস্থিতিকে দায়ী করা একটি ভুয়া যুক্তি বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান।
তিনি বলেন, সরকার ও তাদের গোষ্ঠীভুক্ত কিছু ব্যক্তি লুটপাট ও টাকা পাচারের কারণেই দেশের অর্থনীতি ধ্বংসের পথে। মিরাজ হোসেন গাজী রিপোর্ট। ৭ জানুয়ারি নির্বাচনের দুদিন আগে গ্রেপ্তার হওয়া বিএনপি নেতা নবিউল্লাহ নবীর কারামুক্তিতে তার বাসায় যান দলের স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান। গ্রেপ্তারের পর নিজের ওপর অমানবিক নির্যাতনের অভিযোগ করেন নবিউল্লাহ নবী। সেই বর্ণনা দিতে গিয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন তিনি। এমনভাবে মানসিক নির্যাতন করেছে, আমাকে অন্ধকারে 2 দিন পর্যন্ত আমার চোখ বেঁধে তারা অন্ধকার করে বন্দি রেখেছিল। আর আমাকে বিভিন্ন শব্দ, গুলির আওয়াজ, ক্রসফায়ারের আওয়াজ, বিভিন্ন মানুষকে পিটানো হচ্ছে এরকম শব্দ শোনানো হয়েছে, আমাকে ভীতি সন্ত্রাস করেছে। অনেক সময় আমি অজ্ঞানের মতন হয়ে গেছি তাদের এই মানসিক ভীতি সন্ত্রাসের কারণে। এ সময় ডক্টর আব্দুল মঈন খান বলেন, মিথ্যা অভিযোগে মামলা, গ্রেপ্তার ও নির্যাতন করে গণতন্ত্রকামী নেতাকর্মীদের দমন করা যাবে না। বলেন, দেশের জনগণের পাশাপাশি আন্তর্জাতিক পরিমণ্ডলেও এই সরকারের কোনো গ্রহণযোগ্যতা নেই। আজকে আমেরিকাকে সমালোচনা সরকার করুক সেটা কথা নয়, আবার আমেরিকার পেছনে পেছনে সরকার ঘোরে সেটাও আপনারা দেখতে পেয়েছেন। বাস্তবতা আসলে এগুলো নয়। বাস্তবতা হচ্ছে এই যে মানুষের অধিকার এটা একটা চিরন্তন একটা আকাঙ্ক্ষা। যুক্তরাষ্ট্রের অবস্থান এক চুলো নড়বড় হয়নি। তারা নির্বাচনের আগে, নির্বাচনের সময়ে, নির্বাচনের পরে যে কথা বলেছিল, আজকে থেকে 2 দিন আগে তাদের প্রতিনিধি বাংলাদেশে এসে সেই একই কথা বলে গিয়েছে। বিশ্ব রাজনীতি বা অর্থনৈতিক পরিস্থিতির সাথে বাংলাদেশের বাস্তবতার কোনো সম্পর্ক নেই উল্লেখ করে বিএনপির নীতি নির্ধারক বলেন, বিনা ভোটের সরকার সংশ্লিষ্টদের লুটপাটেই দেশের অর্থনীতির এই দুরবস্থা। বাংলাদেশ ব্যাংকে হাইস্টের মাধ্যমে $1 বিলিয়ন চুরি করার ব্যবস্থা হয়েছিল, সেটার সঙ্গে বিশ্ব রাজনীতির কী সম্পর্ক থাকতে পারে? আজকে বাংলাদেশ তারা লক্ষ লক্ষ হাজার কোটি টাকা বাংলাদেশ থেকে কালো চোরাই পথে ডলার কিনে বিদেশে পাচার করে দিচ্ছে, তার সঙ্গে বিশ্ব অর্থনীতির কী সম্পর্ক থাকতে পারে? কাজে এগুলো ভুয়া কথা সরকার বলে তারা নিজেদের দুর্বলতা একদিকে ঢাকতে চাচ্ছে, অন্যদিকে জনগণকে তারা ভাওতা দিতে চাচ্ছে। এসব করে তারা শেষ রক্ষা করতে পারবে। এরপর ডক্টর মঈন খান যান ছাত্রদলের সাবেক সভাপতি ও বিএনপির সহ স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক কারাবন্দী আব্দুল কাদের ভূঁইয়া জুয়েলের মালিবাগের বাসায়। এ সময় জুয়েলের মামলা পরিস্থিতি ও পরিবারের সদস্যদের খোঁজ খবর নেন ডক্টর আব্দুল মঈন খান। মিরাজ হোসেন গাজী, বাংলা ভিশন, ঢাকা। র্যাবের উপর নিষেধাজ্ঞা প্রত্যাহার করছে না যুক্তরাষ্ট্র। মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র বেদান্ত প্যাটেল একথা জানিয়েছেন। স্টেট ডিপার্টমেন্টের নিয়মিত ব্রিফিংয়ে এ বিষয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, র্যাবের উপর নিষেধাজ্ঞা প্রত্যাহারে হোয়াইট হাউস ও স্টেট ডিপার্টমেন্টের কাজ করার বিষয়ে প্রচারিত তথ্যটি সঠিক নয়। মিরাজ হোসেন গাজীর আরও একটি রিপোর্ট। বাংলাদেশ সফর করা যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু মঙ্গলবার বৈঠক করেন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমানের সঙ্গে। গুলশানে নিজ বাসভবনে বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে সালমান এফ রহমান জানিয়েছিলেন, র্যাবের উপর মার্কিন নিষেধাজ্ঞা তুলে নেয়ার বিষয়ে আলোচনা হয়েছে। ডোনাল্ড লু যখন গতবারই এসেছিল ইলেকশনের আগে, সে কিন্তু বাংলাদেশে প্রশংসা করেছিল যে র্যাবের কিন্তু অনেক উন্নতি হয়েছে, সেটা তো সে পাবলিকলি আপনাদেরকে গতবারই বলেছে। তো স্টেট ডিপার্টমেন্টের কথাটা হলো কি, আমরা কিন্তু আমাদের তরফ থেকে আমাদের জাস্টিস ডিপার্টমেন্টকে বলছি কি হ্যাঁ এটা উন্নতি হয়ে গেছে, এখন তোমাদেরকে এই স্যাংশনটা তুলে দেওয়া উচিত বলছে। হোয়াইট হাউস থেকেও বলা হচ্ছে, কিন্তু আমাদের একটা প্রসেস আছে, আমাদের জাস্টিস ডিপার্টমেন্টের একটা প্রসেস আছে, সে প্রসেসের মাধ্যমে কাজ চলছে, সে আশাবাদী যে এটা হবে। স্থানীয় সময় বৃহস্পতিবার মার্কিন পররাষ্ট্র দপ্তরের নিয়মিত ব্রিফিংয়ে এ বিষয়ে বাংলাদেশি এক সাংবাদিকের প্রশ্নের জবাব দেন উপপ্রধান মুখপাত্র বেদান্ত প্যাটেল। Said that the State Department and White House working to remove the sanctions. Those claims are false. The U.S. is not withdrawing sanctions against the RIB. Those claims are false. Sanctions are intended to change behavior and promote accountability. আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে 2021 সালের 10 ডিসেম্বর
বিভিন্ন দেশের 10টি প্রতিষ্ঠান ও 15 ব্যক্তির ওপর নিষেধাজ্ঞা দেয় যুক্তরাষ্ট্র। ওই তালিকায় ছিল র্যাব ও সংস্থাটির 6 কর্মকর্তার নাম। মিরাজ হোসেন গাজী, বাংলা ভিশন, ঢাকা। উত্তরের বোরোর জমিতে তীব্র তাপদাহেও মাঠ জুড়ে ধান আর ধান। সেচে খরচ বেশি হলেও ফলনে খুশি কৃষক। সব ঠিক থাকলে চলতি মৌসুমে প্রায় 10,000 কোটি টাকার চাল উৎপাদনের আশা করছে কৃষি বিভাগ। রংপুর থেকে জুয়েল আহমেদের রিপোর্ট। জ্যৈষ্ঠের পোড়াতাপে ফসল ঘরে নিতে ব্যস্ত কৃষক। যন্ত্র ও সনাতন পদ্ধতিতে ধান মাড়াই করছেন প্রান্তিক আর অবস্থাশালীরা। প্রকৃতির নিয়মে সবুজ সোনালিতে মাখা ধানে ভরেছে উত্তরের গ্রামীণ জনপদ। মন ভরেছে কৃষকের। এই ধানকে ঘিরে বুনছেন আগামীর স্বপ্ন। এবছর রোগবালাই না হলেও তীব্র তাপদাহে সেচ ও সারে খরচ বেড়েছে। তাই দাম নিয়ে শঙ্কায়, ফসলের ন্যায্য দাম না পেলে কপাল পুড়বে তাদের। হ্যাঁ, আগামীতে মনে করেন এই ধান বিক্রি করব, নিজে বাঁচবো, বাচ্চা কাচ্চাদের লেখাপড়া শিখাবো। বড় ধানের যে ফসলটা দেখছি, ফসল ঠিক আছে, কিন্তু পোকামাকড় এবার ইয়াটা কম আছে আর কি। মাজারা পোকাতে ধরে ওটা একটু কম আছে, মাছ কাটারও একটু কম আছে। ফসল যেটা হয়েছে মোটামুটি কম বেশি হয়েছে, যদি সেই জন্য ঘর করায় আর কি, তাতে কিছুটা পাবো। দাম যদি পাই তাহলে দাম পাইলে যেটুকু হয়েছে লস হবে না, কিন্তু দামটা যদি আমরা না পাই তাহলে লস কৃষকের একেবারে পুরোপুরি লস। তাই যে খরচ আগের চেয়ে 1.5 গুণ বেশি, 1.5 গুণ বেশি হওয়াতে ধানের দাম যদি আরও কম হয় তা আমরা কৃষক মাঠে মারা যাব। কৃষি সংশ্লিষ্ট বলছেন, দেশের 1/3 খাদ্য সরবরাহ করে উত্তরাঞ্চল। এবছর তাপপ্রবাহ ছিল বড় ফসলের উপযোগী আবহাওয়া, তাই ফলন হয়েছে আশাতীত, চাষও হয়েছে লক্ষ্যমাত্রার চেয়ে বেশি জমিতে। কৃষকদের অতিরিক্ত তাপমাত্রা থেকে বড় ফসলকে রক্ষা করবার জন্য আমরা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কৃষকদেরকে 2-3 ইঞ্চি স্ট্যান্ডিং পানি ধানের জমিতে ধরে রাখবার জন্য পরামর্শ দিয়েছিলাম। সেই পরামর্শ কৃষকরা শুনেছে এবং ডে লেন্থ বড় হওয়ার কারণে সালোক সংশ্লেষণ বেশি হয়েছে, যার কারণে ধানের উৎপাদনটাও আমরা এখন দেখতে পাচ্ছি যে অন্য বছরের চেয়েও কিছুটা উৎপাদন বেশি হচ্ছে। কৃষি অঞ্চলে 5 জেলায় লক্ষ্যমাত্রার যে 5,08,000 হেক্টরে বোরো চাষ হয়েছে, এর উৎপাদন ধরা হয়েছে 22,60,000 টন চাল, টাকার অঙ্কে যার দাম প্রায় 10,000 কোটি টাকা। জুয়েল আহমেদ, বাংলা ভিশন, রংপুর। সংবাদ শেষ করব বিআরবি কেবল শিরোনামগুলো আরেকবার জানি। ডিমের বাজারে অস্থিরতা, সপ্তাহে ডজনে দাম বেড়েছে 30 টাকা। মুরগির বাচ্চা আর খাবারের দাম নিয়ন্ত্রণের পাশাপাশি সুষ্ঠু নীতিমালা চান খামারিরা। নিষেধাজ্ঞা পাল্টা নিষেধাজ্ঞা না থাকলে দেশ আরও এগিয়ে যেত, অর্থনীতি সমিতির সম্মেলনে বললেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অর্থনৈতিক দুরবস্থার জন্য বিশ্ব পরিস্থিতিকে দায়ী করা অযৌক্তিক, মন্তব্য মঈন খানের। বললেন, কিছু ব্যক্তির লুটপাট ও টাকা পাচারের কারণে দেশে অর্থনীতি ধ্বংসের পথে। র্যাবের নিষেধাজ্ঞা প্রত্যাহার করছে না যুক্তরাষ্ট্র, এই ইস্যুতে মার্কিন প্রশাসনের কাজ করার তথ্য সঠিক নয়, দাবি স্টেট ডিপার্টমেন্টের। এই ছিল এখনকার মতো, পরের সংবাদ সকাল 10টায়। 9টায় থাকছে নিউজ টপ 10, দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bbnews24.com ও facebook.com/banglavishnnews। সাবস্ক্রাইব করুন youtube.com/banglavishnnews। সঙ্গে থাকায় ধন্যবাদ সবাইকে।